এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর। উস্কানিমূলক মন্তব্য আর সেই উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, সেই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। ধর্ণা মঞ্চে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, হেয়ার স্ট্রিট থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। সরাসরি চলে যাব, রওনাক রয়েছে আমার সঙ্গে, রওনাকের সঙ্গে কথা বলবো। রওনাক, ঠিক কি অভিযোগ এবং কি এই অভিযোগে এফআইআর দায়ের হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, তুষারকান্তি দাস নামে একজন ব্যবসায়ী গত 5 তারিখে নেতাজিনগর থানায় একটি এফআইআর দায়ের করে, 0 এফআইআর যাকে বলা যেতে পারে, এবং সেটি পরবর্তীতে 7 তারিখে হেয়ার স্ট্রিট থানায় স্থানান্তরিত হয়। মূলত অভিযোগ ছিল যে নির্বাচনের আগে 9 মার্চ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে, যাতে সাম্প্রদায়িকতা নষ্ট হতে পারে এবং জনগণের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হতে পারে। এই ধরনের অভিযোগ তিনি লিখিত আকারে জমা করেন এবং তারপরেই গত চলতি মাসের 7 তারিখে হেয়ার স্ট্রিট থানায় এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। এবং যে বিষয়টি জানা যায় যে 3টি সেকশনে এখানে মামলা রুজু করা হয়েছে। একটি উস্কানিমূলক মন্তব্য, হুমকি দেওয়া এবং আরও একটি সাম্প্রদায়িকতা নষ্ট করার চেষ্টা। মূলত এই 3টি ধারায় কিন্তু ইতিমধ্যে মামলা রুজু করে গোটা বিষয়টি তদন্ত করে দেখছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। এবং যে বক্তব্যকে ঘিরে এই অভিযোগ দায়ের করা হয়েছে, সেই বক্তব্যের যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজও কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে হেয়ার স্ট্রিট থানার পুলিশের তরফ থেকে। 7ই মার্চ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো। আপনারা কেন ये কথা বলবেন बीजेपी प्रचारेर जोन्नो? आप क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया? अगर कोई लेके आया तो आजादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अम्बेडकर को क्वेश्चन कीजिए। आप तो तब जन्म ही नहीं लिया था। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। উস্কানিমূলক মন্তব্য, যে মন্তব্যের বিরুদ্ধে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর, ব্যবসায়ী রওনাক রয়েছে আমার সঙ্গে। রওনাক, এই যে এফআইআর দায়ের করেছেন ব্যবসায়ী, এবার পুলিশের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, ইতিমধ্যেই এই লিখিত যে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। 3টি সেকশনে বিএনএস এর ইতিমধ্যে এটায় মামলা রুজু করা হয়েছে। মূলত উস্কানিমূলক মন্তব্য ছড়ানো, কোনো একটি সম্প্রদায়কে হুমকি দেওয়া এবং সাম্প্রদায়িকতা নষ্ট করার চেষ্টা, এই 3টি ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং যে কথাটি তিনি ব্যবসায়ী লিখিত অভিযোগে লিখেছেন, অর্থাৎ যে টাইম পিরিয়ডে এই বক্তব্যের কথা তিনি লিখেছেন, সেই বক্তব্য পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ পরবর্তীতে এই বিষয়ে যখন পুলিশ তদন্ত করবে, তদন্ত যদি প্রয়োজন হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদও করতে পারে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। যেহেতু এখানে সাম্প্রদায়িকতা নষ্ট করার চেষ্টা এবং হুমকির বার্তা চড়ানো, এই ধরনের ধারা কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের তরফ থেকে মামলা করে রুজু করা হয়েছে। সেক্ষেত্রে এই মামলা ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে। বিশেষ করে যে ভিডিওটি এখানে দেখা যাচ্ছে, যেখানে তিনি এই ধরনের মন্তব্য করছে, সেই ভিডিও ফুটেজও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এই যে ব্যবসায়ী তুষারকান্তি দাস, তিনি কিন্তু 5ই জুনই নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে, যেটা 0 এফআইআর হিসেবে ট্রিট করা হয় এবং পরবর্তীতে 7 তারিখে কিন্তু হেয়ার স্ট্রিট থানায় স্থানান্তরিত করা হয় সেই এফআইআর। এবং একেবারেই 7 তারিখেই সেই এফআইআরে হেয়ার স্ট্রিট থানার পুলিশ 3টি সেকশন অ্যাড করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এবং গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে যে সেই ঘটনার সময় তিনি কি ধরনের মন্তব্য করেছিলেন, এই মন্তব্য জনসমক্ষে আসলে কতটা অশান্তি ছড়াতে পারে, বা এই মন্তব্যের পেছনে ইন্টেনশনালি তার কতটা মদত ছিল, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে দেখা হচ্ছে। বেশ, মুখ্যমন্ত্রীর পদে বসে এই ধরনের মন্তব্য করা উচিত নয় বলছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। ওই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে সংবিধানের শপথ নিয়ে রাজনৈতিক হিংসা ছড়ানো, দাঙ্গা লাগানোর মতন পরিস্থিতির সৃষ্টি করেছিলেন উনি। যে সমস্ত কথাবার্তা, ভাষা, শব্দ ব্যবহার করেছিলেন, শুধু উনি না, উনি, অভিষেক এবং আরো অনেক তাদের দলের পদাধিকারী, এমপি, মন্ত্রী, এমএলএরা অনেক আগেই তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত ছিল। কিন্তু তখন তো এফআইআর নেওয়ার কারুর করারও ক্ষমতা ছিল না, ভয়ে। তার কারণ হচ্ছে তাকে তাহলে মাওবাদী কেস,
অথবা শ্লীলতাহানি, অথবা গাঁজা কেস, অথবা যে কোনো কানেকশনে তাকে অ্যারেস্ট করত। আর দ্বিতীয় কথা হচ্ছে, পুলিশ তো কেসই নিত না, এফআইআরই নিত না, এখন সেটা অন্তত নিচ্ছে। বেটার লেট দ্যান নেভার। আইনের ঊর্ধ্বে তো মমতা ব্যানার্জি নন যে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না বা কেস করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের অভিষেকের বাড়িতে সিআইডি টিম বিকেল 4:30 নাগাদ আমরা দেখলাম সিআইডি আধিকারিকরা তারা তার বাড়ির সামনে অপেক্ষা করছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ঠিক বিকেল 4:30 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম পৌঁছয়। সই জাল কাণ্ডে আমরা গতকালই দেখেছি সই জাল মামলা, এবং গতকাল প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। 5:49 ভবানী ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে প্রায় 11:30 পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলে, প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ। আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। আচ্ছা, অভিষেকটা কি এখন আসতে পারবে? আপনি কমিউনিকেট করেছেন যে অভিষেক ব্যানার্জি জানিয়েছে, আমি দাদাকে জানিয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম এখনো অপেক্ষা করছে। আমার সঙ্গে এই মুহূর্তে 3 প্রতিনিধি রয়েছে। আমার সঙ্গে রয়েছে অমিত, আমার সঙ্গে রয়েছে সান্নিক, এবং আমার সঙ্গে আরো এক প্রতিনিধি রৌনক রয়েছে। আমি প্রত্যেকের কাছে যাব, প্রথমে অমিতের কাছে যাব। অমিত, গতকাল 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম, আজ ফের অভিষেকের বাড়িতে সিআইডি, কেন? একেবারে দেখো, প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছেন সিআইডি কর্তারা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাট রোডে বাড়ি সেখানে তারা অপেক্ষা করছেন। গতকাল 5.5 ঘন্টা তিনি সই জালিয়াতি মামলাতে হাজিরা দিয়েছেন ভবানী ভবনে। হঠাৎ তাহলে আজকে আবারও সিআইডি কর্তারা এলেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে? সিআইডি সূত্রে দাবি যে বিধাননগর কমিশনারেটের সাইবার থানাতে নির্বাচন শেষ হওয়ার পরে একটি অভিযোগ দায়ের হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কি অভিযোগ? যে নির্বাচনী প্রচার চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছে যে 4 তারিখের পর ডিজে বাজবে। এই ডিজে কেন বাজবে, এমন উস্কানি ও প্ররোচনামূলক বক্তব্য কেন রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই মর্মেই বাগুইয়াটির একজন বাসিন্দা তিনি বিধাননগর কমিশনারেটের অন্তর্গত একটি থানাতে তিনি লিখিতভাবে অভিযোগ করেছিলেন, এবং সেই মন্তব্যের ভিডিও ক্লিপ জমা দেওয়া হয়েছিল সেই সংশ্লিষ্ট থানায়, এবং তার পরবর্তী সময় বিধাননগর কমিশনারেটের সাইবার থানা সেই ভিডিও ক্লিপের ওপর ভিত্তিতে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করেছিল, তদন্ত করছিল। সেই মামলা তদন্তভার গত পরশুদিন তুলে দেওয়া হয় সিআইডির হাতে। গতকাল দিনভর সিআইডি আধিকারিকরা সেই সমস্ত ভিডিও ক্লিপ, বিভিন্ন এভিডেন্স, কেস ডায়েরি, কেস ডকের সমস্ত কিছু হস্তান্তর হওয়ার পর আজকে বিধাননগর সাইবার থানার যে মামলা তদন্ত করছিল, উস্কানিমূলক ও প্ররোচনামূলক বক্তব্য রাখার যে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছিল, সেই মামলার প্রেক্ষিতেই সিআইডি কর্তারা পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। এবং আমি দেখাতে বলবো, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিআইডি কর্তারা এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই তারা নোটিশ তুলে দিতে চান বা সামন তারা তুলে দিতে চান। অর্থাৎ উস্কানি এবং প্ররোচনামূলক বক্তব্য যেটা রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অশান্তি হতে পারে, অশান্তি বাতাবরণ তৈরি হতে পারে, এই মর্মে লিখিত অভিযোগ হয়েছিল। পরবর্তী সময়ে সেটি মামলা রুজু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর কমিশন মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ, এবং যে কারণে সিআইডি আধিকারিকরা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে অপেক্ষা করছেন। 12 এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছিলেন শোনাবো। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন, আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করব আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়।
12ই এপ্রিল এই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, যার বিরুদ্ধে উস্কানিমূলক অভিযোগ, মন্তব্যের অভিযোগ বিধাননগর সাইবার থানায় এফআইআর হয়। তারপরে সেই তদন্তভার নেয় সিআইডি এবং সিআইডি আধিকারিকরা এই মুহূর্তে তার বাড়ির সামনে অপেক্ষা করছে। আমার সঙ্গে সান্নিক রয়েছে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে। সান্নিক, একটু জানতে চাইবো এই মুহূর্তের সিনটা, একটু দেখতে চাইবো, জানতে চাইবো, তার কারণ হচ্ছে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত সিআইডি আধিকারিক যারা এসেছেন তারা অপেক্ষা করছেন। সমস্ত ঘড়ি ধরে হিসেব করলে 1.5 ঘন্টার বেশি সময় ইতিমধ্যেই অতিক্রান্ত। এখনো পর্যন্ত সিআইডি আধিকারিকরা যারা তদন্তের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির সামনে এসেছেন তারা এখনো অপেক্ষা করছেন। তুমি দেখতে পাচ্ছ কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে ফুটপাথ, সেই ফুটপাথে এখনো পর্যন্ত সিআইডি টিম তারা অপেক্ষা করছে। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন তারা গিয়ে প্রথমে যোগাযোগ করে, ভেতর থেকে জানিয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাড়িতে নেই। তাই সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি নোটিশ সার্ভ করতে হয় সেক্ষেত্রে তারাই সেই নোটিশ রিসিভ করবেন বলে বাড়ির কর্মচারীরা জানিয়ে দেন। কিন্তু সিআইডি আধিকারিকরা এই তদন্তের স্বার্থে এই গোটা বিষয়ে তারা মনে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের প্রয়োজন এবং সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই যে প্রয়োজনীয় নোটিশটা তারা তুলে দিতে চাইছিলেন এবং সেই কারণে এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন। মূলত বাড়ি থেকে যেমনটা জানানো হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন একটি দলীয় বৈঠকের কারণে। সেই বৈঠক শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন আসবেন সেই অপেক্ষা বর্তমানে সিআইডি আধিকারিকরা করছেন। এখনো পর্যন্ত কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই তারা অপেক্ষা করছেন। আর কতক্ষণ অপেক্ষা করতে হয় কিংবা তারা আদৌ নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটায় দিতে পারেন সেই দিকে আমাদেরও নজর থাকবে। তবে এখনো পর্যন্ত যে সিআইডির একটা বড় টিম যেটা আজকে বিকেল 4:35 এসে এখানে উপস্থিত হয়েছিল, সেই টিম কিন্তু এখনো পর্যন্ত তারা অপেক্ষা করে একেবারে যাচ্ছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সান্নিক, নোটিশ তো দিতেই পারে, এ তো কারণে নোটিশ দিচ্ছে। গত 15 বছরে অকারণে কত নোটিশ খেয়েছে বিরোধীরা, বিজেপি কর্মীরা, নেতারা, তাদের বিরুদ্ধে কত কেস। তো সুতরাং এটা তো কারণে কোর্টে যাবে, গিয়ে কোর্টে বলবে তদন্ত যে কারণে হচ্ছে, কোনোটাই তো কারোর অজানা নয় যে কি কারণে তদন্ত হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যখন সিআইডি টিম সেখানে অপেক্ষারত, তার হাতে নোটিশ দিতে চান, ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই আমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে রৌনক, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, এই যে বৈঠক হচ্ছে, কি নিয়ে এই বৈঠক হচ্ছে, কারা রয়েছেন এই বৈঠকে, কতক্ষণ হয়েছে এবং কি জানা যাচ্ছে এই বৈঠক শেষে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি ফিরবেন? কারণ ওখানে তার বাড়ির সামনে সিআইডি আধিকারিকরা তারা অপেক্ষা করছেন। দেখা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের যে বাড়ি, সেই বাড়িতে তৃণমূল কংগ্রেসের যে দলীয় বৈঠক, সেই দলীয় বৈঠক এখনো চলছে এবং শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে ডেরেক ওব্রায়েন, কুণাল ঘোষ, মদন মিত্র তারা কিন্তু রয়েছে। এবং আমরা দেখলাম ঠিক সিআইডি আসার 30 মিনিট আগে 3:50 নাগাদ এই মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়ি, সেই বাড়ির ভেতরে প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রায় 2 ঘন্টা হতে চলেছে। একদিকে যেমন তার বাড়ির বাইরে সিআইডি টিম অপেক্ষারত রয়েছে, এখনো কিন্তু এই বাড়ির ভেতরেই বৈঠকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় বেরিয়ে গেলেও এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখান থেকে বেরোননি, অর্থাৎ তিনি আদেও কি যাবেন? কারণ সিআইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে তার হাতেই কিন্তু তারা নোটিশ সার্ভ করবে। একদিকে যেমন সিআইডির টিম সেখানে অপেক্ষারত রয়েছে, ঠিক সিআইডি টিম আসার 30 মিনিট আগেই তার বাড়ি থেকে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এসেছিলেন বৈঠকে যোগ দিতে এবং কার্যত 2 ঘন্টা অতিক্রান্ত, এখনো সেই বৈঠক চলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখনো এখানে রয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু তিনি এখান থেকে বেরোননি। বেশ রৌনক, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শিলিগুড়িতে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেকের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইমে অভিযোগ, ভোট প্রচারে উস্কানি ও ভয় দেখানোর অভিযোগ। ঠিক কি অভিযোগ জানবো, আমার সঙ্গে পার্থ রয়েছে। পার্থ, একেবারে দেখো, এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু একইভাবে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই আবারও কিন্তু নতুন করে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। মূলত গত বিধানসভা নির্বাচনে বেশ কিছু তারিখ উল্লেখ করে 25শে মার্চে নন্দীগ্রামের সভা, 27শে এপ্রিলের জনসভা এবং মহেশতলা রোড শো,
আরামবাগের নির্বাচনে জনসভা মঞ্চ থেকে যে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা যথেষ্ট উস্কানিমূলক, ভীতিকর এবং গণতন্ত্রের প্রক্রিয়ার জন্য যথেষ্ট উদ্বেগজনক। এবং এইসব তার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। তার যথাযথ বিচার চেয়ে কিন্তু সাইবার ক্রাইম থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করলেন শিলিগুড়ি বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কুমার সিনহা। এরপর তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করেছিলেন এবং তিনি চান যে দ্রুত এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেয় শিলিগুড়ি পুলিশ কমিশনারে, সেই দাবি কিন্তু তিনি জানিয়েছেন। এবং স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোড়া মামলা কিন্তু শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায়। বেশ পার্থ, ভোটের রেজাল্টের পরে আমরা দেখেছি একাধিক নেতা বিধায়ক তারা হাইকোর্টে যাচ্ছেন, কারণ গ্রেফতারের আশঙ্কা। এর আগেও একাধিক বিধায়ক নেতারা যখন যাচ্ছেন, এবার হাইকোর্টে ইন্দ্রনীল সেন গ্রেফতারের আশঙ্কা এবার হাইকোর্টে ইন্দ্রনীল সেন। হাইকোর্টে আগাম জামিনের আবেদন, আর সেই আবেদন প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টে ইন্দ্রনীল সেন। অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের থেকে জানবো। অর্ণব, এবার গ্রেফতারের আশঙ্কায় এর আগেও একাধিক নেতা মন্ত্রী তারা হাইকোর্টে গেছিলেন, এবার হাইকোর্টে ইন্দ্রনীল সেন, ঠিক কি অভিযোগ, কোন মামলায় হাইকোর্টে ইন্দ্রনীল সেন? জনৈক ব্যক্তি, তিনি অভিযোগ দায়ের করেন তথ্য সংস্কৃতি দপ্তরের অলিন্দে ক্ষমতা থাকার সুবাদে ইন্দ্রনীল সেন তার নাম, পদ এবং তার প্রভাব খাটিয়ে একটি সংস্থাকে সাহায্য করতেন এবং ইউনেস্কো এবং আদার্স কিছু নাম দেখিয়ে দুর্গাপুজোয় প্রিভিউ শো এর নামে যে টিকিট বিক্রি এবং সেই ক্ষেত্রে যে প্রায় কোনো বছর 4 কোটি, কোনো বছর 5 কোটি টাকা তোলা হতো বলে অভিযোগ, এবং সেই ঘটনায় প্রতারণার অভিযোগে যে অভিযোগ দায়ের হয়েছিল এবং 2026 সালের 102 নম্বর এফআইআর যা রুজু হয়েছে বউবাজার থানায়, সেই সেই এফআইআর এর ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ তার যা অভিযোগের সারবত্তা রয়েছে সেখানে কিছুটা হলেও সম্ভবত সত্যতা রয়েছে, যে কারণে ওই এফআইআরটা সরাসরি খারিজ না চেয়ে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এই মুহূর্তে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের কাছে নিজের গ্রেপ্তারি আটকাতে চাইছে। শুধু ইন্দ্রনীল সেন প্রাক্তন মন্ত্রী গায়ক নয়, তার স্ত্রী এবং একই সঙ্গে আরও 2 অভিযুক্ত যারা ওই এফআইআরে অভিযুক্ত রয়েছেন, তারাও আলাদা করে আরও একটি আবেদন করেছেন এবং 2টি আবেদনই হয়েছে আজ কলকাতা হাইকোর্টে। এবং 17ই জুন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলা শুনানির জন্য আসতে চলেছে, তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। হাইকোর্টের নথি অনুযায়ী সেই তথ্য আমরা পাচ্ছি। এবং এক্ষেত্রে দুর্গাপুজোর সময় যে প্রিভিউ শো এর পাস দেওয়া হতো, যেখানে ইউনেস্কোর প্রতিনিধিরা আসবে বলা হতো, সেই জায়গায় মোটা টাকার বিনিময়ে সেই পাস বিক্রি হতো। সেই বিক্রির টাকা কার্যত এই পুরো ব্যবস্থাপনাটার পিছনে ইন্দ্রনীল সেনের একটা ভূমিকা রয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের প্রভাব খাটিয়ে তিনি এটা করতেন, এমনটা অভিযোগকারী জানিয়েছিলেন। তারই প্রেক্ষিতে এফআইআর হয় 102 নম্বর এফআইআর 2026-এর বউবাজার থানার। সেখানেই আগাম জামিন চাইছেন সরাসরি ক্রিমিনাল মামলা করে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বেশ অর্ণব। শিল্প শূন্য বাংলা, গত 15 বছরে যদি বাংলায় শিল্প বলতে শূন্য, সেই শিল্প শূন্য বাংলায় শিল্প সম্মেলনের নামে 635 কোটি, শিল্প সম্মেলনের বিজ্ঞাপন ও ইভেন্ট ম্যানেজমেন্টের নামে 635 কোটি তদন্তের নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্প সম্মেলনের নামে 635 কোটি। আরো জানবো, আমার সঙ্গে নিউজ রুম থেকে কৌশিক রয়েছে, আমার সহকর্মী কৌশিক। শিল্প শূন্য বাংলায় শিল্প সম্মেলন, সেই শিল্প সম্মেলনের ইভেন্ট ম্যানেজমেন্ট এবং বিজ্ঞাপনের জন্যই 635 কোটি। সূত্র মারফত দাবি করা হচ্ছে যে এই টাকাটা গেছে গত সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একটি সংস্থার অ্যাকাউন্টে। তাদের অ্যাকাউন্টে গত কয়েক বছরে 635 কোটি টাকার বিল মেটানো হয়েছে, 635 কোটি টাকা ঢুকেছে এবং সেই টাকা বিলটা মিটিয়েছে হচ্ছে
গত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, বিগত সরকার, যেটা মনে করা হচ্ছে সূত্র মারফত যে এই 635 কোটি টাকা সরকারি টাকা আসলে লুট করা হয়েছে। তুমি ভাবো, শিল্প সম্মেলনের বিজ্ঞাপন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, তার জন্য 635 কোটি টাকা। এবং সূত্র মারফত যেটা মনে করা হচ্ছে, যে সূত্রের দাবি যে সরকার মনে করছে এই সরকারি টাকাটা লুট হয়েছে এবং তার জন্যই এর তদন্তের নির্দেশ দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী, এবং তিনি এও বলেছেন যে প্রয়োজনে এর তদন্ত তিনি ইডির হাতে তুলে দেবেন। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে। তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করবো। আমরা ছাড়বো না, ছাড়ার জন্য তো মানুষ বসায়নি। এ তো চাঞ্চল্যকর অভিযোগ। কৌশিক, আর কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে যেটা আমাদের হাতে নথিটা এসছে, সূত্র মারফত যে নথি আমাদের হাতে এসছে, সেই নথি দেখলে আরো তুমি অবাক হয়ে যাবে। কেন বলছি? অ্যাড এজেন্সি এবং যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করেছিল তারা পশ্চিমবঙ্গে এই শিল্প সম্মেলনের তাদের অ্যাকাউন্টে, 3টি অ্যাকাউন্টে মোট 20 বার টাকা ঢুকেছে। কয়েক লক্ষ টাকা করে ঢুকেছে, কোটি টাকা ঢুকেছে। একবার ঢুকেছিল একটা বিলে 95 কোটি টাকা। এটার পরে আরেকটা দেখা যাচ্ছে, সেখানে একটা বিলেই ঢুকেছিল 503 কোটি টাকা। মানে মোট 635 কোটি টাকার বিল মিটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তার মধ্যে এই যেটা অভিযোগ যে এই সংস্থাটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একটা সংস্থা, তার মধ্যে 503 কোটি টাকা শুধু একটা বিলেই মেটানো হয়েছে। এবং এরই তদন্ত আজ যে হবে সেটাই আজকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় শিল্পই ছিল না, সেই শিল্প সম্মেলনের নামে 635 কোটি লুটের অভিযোগ। এ নিয়ে আমরা কথা বলেছিলাম শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে। সরকারি টাকা 9-6 হয়নি 15 বছরে। এমনকি একটাও কোনো ডিপার্টমেন্ট রয়েছে বা একটাও কোনো অনুষ্ঠান রয়েছে, সে ডেকোরেটর থেকে ক্যাটারার থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, সেখান থেকে এই যে কাটমানি, এই কাটমানিটা তো সরকারি প্রোগ্রামেতেই যারা যারা নেওয়ার খাওয়ার তারা নিয়েছে, খেয়েছে। তদন্ত হবে বলে দিয়েছে, তদন্ত হোক। তো এইভাবে মানুষের টাকা, জনগণের টাকা এইভাবে 9-6 করাটা ঠিক হয়নি। অন্যায়ের বিরুদ্ধে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাশ টানেন বা ধরেননি, এটা তিনি ঠিক করেননি। শুধুমাত্র একটা অ্যাড এজেন্সিকে এত টাকা দেওয়া হয়েছে, এ তো মারাত্মক। মারাত্মক। অ্যাড এজেন্সি মানে বিজ্ঞাপন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, এর জন্য 635 কোটি টাকা। এই 635 কোটি টাকা কে দিয়েছে? দিয়েছে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। টাকাটা কার? রাজ্য সরকারের। রাজ্য সরকারের টাকা মানে কি? সেটা সাধারণ মানুষের করের টাকা। সাধারণ মানুষ কষ্ট করে রোজগার করেন, বিভিন্ন ক্ষেত্রে কর দিতে হয়, সেই টাকাটা রাজকোষে যায়, মানে রাজ্য সরকারের খাতায় যায়, পকেটে যায়। সেই টাকা দেওয়া হয়েছে 635 কোটি টাকা। এবং দেওয়া হয়েছে মমতা, অভিযোগ যেটা সূত্র মারফত দাবি করা হচ্ছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সংস্থা। এবং সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন তদন্ত করা হবে। এবং যেটা আমাদের কাছে প্রাথমিকভাবে সূত্র মারফত যে নথি এসছে, তাতে দেখা যাচ্ছে একটা বিলেই খালি মেটানো হয়েছে 503 কোটি টাকা। কে দিল এই অর্ডার? কেন দেওয়া হলো এত কোটি কোটি টাকা? কারা এর সঙ্গে জড়িত? কোন অফিসার এই নির্দেশে সই করেছেন? কোন মন্ত্রীর সই রয়েছে? এই সব কিছু কিন্তু তদন্তের আওতায় আনা হবে এবং খতিয়ে দেখা হবে। শিল্প বাণিজ্য বিশেষজ্ঞ রূপেন্দ্র নারায়ণ রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। দেখুন, অনুষ্ঠান ব্যবস্থাপনার জন্য 100 কোটি টাকা দেওয়া হলো কি 50 কোটি টাকা দেওয়া হলো সেটা বড় কথা নয়। আমাদের যদি বিনিয়োগ না আসে, কিন্তু যদি আমরা খরচ করি, তাহলে তো ভস্যে ঘি ঢালা হলো। সেই ব্যাপারটা দেখা দরকার যে আমরা এই খরচ করে বিজ্ঞাপন বা বিপণন করে কি পেলাম তার পরিবর্তে। যদি কিছুই না পেয়ে থাকে তাহলে এটা ভস্যে ঘি ঢালা হলো। যদি কোনো আমাদের এটা করদাতার টাকা, এই টাকা যদি কোনো অন্যায়ভাবে খরচ হয়ে থাকে বা তার থেকে যদি আমরা কোনো কিছু রিটার্ন না পেয়ে থাকি, তাহলে নিশ্চয়ই এটা নিয়ে তদন্ত হওয়া দরকার। মানে আমরা তো প্রত্যেকবার শুনতাম যে এত হাজার কোটি টাকা আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কথাটাকে আসছে আমাদের যে এখন কারেন্ট ফিনান্স মিনিস্টার স্বপন দাশগুপ্ত, তোমাকে দেখতে হবে খতিয়ে যে লাস্ট 10 বছর আমাদের কত টাকা অ্যাকচুয়ালি এসছে, এবং সেটাকে প্রকাশ করে দেওয়া উচিত জনসাধারণের জন্য। অলরেডি আমার আধিকারিকদের সঙ্গে কাল পরশু যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমি বলেছি কতগুলো বিজিবিএস হয়েছে, সেই সমস্ত বিজিবিএস এ কত মৌ স্বাক্ষরিত হয়েছে, কত কাজ হয়েছে, কত টাকার লগ্নি হওয়ার টার্গেট ছিল, কত টাকা লগ্নি হয়েছে, তার কাজ আদৌ হয়েছে কিনা, হচ্ছে কিনা, কতটা হয়েছে, একদম হয়নি, পুরো রিপোর্ট আমাকে নেক্সট উইকেই আমাকে ফাইল সাবমিট করতে আমি বলেছি।